চলছে চার্মিং চায়না সিরিজ। কুনমিং সাংহাইয়ের জাকজমক দেখার পর তৃতীয় পর্বে আজ আমরা পাড়ি দেব বেইজিং। তবে এ পাড়ি যে সে পাড়ি নয়, হাওয়ার সাথে পাল্লা দিয়ে বুলেট ট্রেনের অভিজ্ঞতা ঝুলিতে ভরব। রোড ট্রিপে শহরের অলিতে গলিতে ঢুঁ মারবই। তোমাদের নিয়ে যাব রুদ্ধশ্বাস অ্যাক্রোব্যাটিক শো দেখাতে। সে যে কি অপূর্ব এক অভিজ্ঞতা, ব্লগেই দেখো। থাকছে বেজিং এর পুরনো শহর হুটং এর গল্প, চোখ ধাঁধানো স্ট্রিট ওয়াংফুজিং এর গল্প, থাকবে বিখ্যাত এক বার্গেন মার্কেটে শপিং এর গল্প, চায়নার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় ফরবিডেন সিটির গল্প। আর যাকে ছাড়া চায়নাকে ভাবাই যায় না, থাকছে শিশু মনে বিস্ময় জাগানো সেই চীনের প্রাচীরের গল্প। কি এক্সাইটিং লাগছে না? এছাড়া স্থানীয় জনজীবন, খাওয়া দাওয়া, হোটেল সার্ভিস সেসব তো কমপ্লিমেন্টারি। তাহলে আর অপেক্ষা কিসের? চলো গল্পের বুলেট ট্রেনে চড়া যাক। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। সুপ্রভাত সাংহাই থেকে। ঘড়ি বলছে 7:12। আমরা এই মুহূর্তে রয়েছি নব হোটেলে। 8টার সময় বেরোনোর কথা, ব্রেকফাস্ট সেরে। আজকে জীবনের প্রথম বুলেট ট্রেন চড়ার অভিজ্ঞতা হবে, তো প্রচণ্ড এক্সাইটেড। সেই কবে থেকে শুনছি বুলেট ট্রেনের কথা। আমরা বুলেট ট্রেনে চড়ে যাব বেইজিং। এখান থেকে প্রায় 4 ঘন্টার একটু বেশি জার্নি। 1300 কিলোমিটার আমরা 4 ঘন্টায় কভার করবো, ভাবো। সেই এক্সাইটমেন্টেই কোনো মতে ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। ঘড়ি বলছে 8:12। আমাদের প্রাথমিক গন্তব্য সাংহাই হংচিয়াও রেলওয়ে স্টেশন। যেতে সময় লাগা উচিত ওই 40 মিনিট মতো। ওই যে স্টেশন দেখা যাচ্ছে, আমরা এসেই গেছি। বুলেট ট্রেনে ঢোকার মুখে যে সিকিউরিটি চেক ইন, সেখানে আমাদের 3 জনের ব্যাগ আটকেছে। যা বুঝলাম এখানে 150 ml এর বেশি কোনো স্প্রে, সেটা বডি স্প্রে হোক বা যে কোনো স্প্রে, ক্যারি করা যায় না। ওরা আটকে দিচ্ছে, না হলে 180 ইউয়ান চার্জ করছে। তো আমারটা 100 ml ছিল, ছেড়ে দিল। যাদের 150 ml তাদের কিন্তু প্রত্যেককে আটকেছে। যাই হোক, চলো 9:02 বাজে। আমাদের বুলেট ট্রেন G12 ছাড়বে 10টার সময়। ওই যে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আপাতত বিরাট লাইন অপেক্ষা করছে আমাদের সামনে। ফাইনালি প্রথম বুলেট ট্রেন দর্শন। আমাদের কোচ নম্বর 13। সে যাই হোক, তোমরা খেয়াল করেছো কি এই স্টেশনটা ঠিক কতটা পরিষ্কার পরিচ্ছন্ন? এবার ট্রেন ছাড়ার অপেক্ষা করার পালা। কাঁটায় কাঁটায় 10টায় আমাদের ট্রেন ছাড়লো। বিশ্বাস করো, এখনো প্রসেসই করে উঠতে পারেনি ব্যাপারটা যে চলন্ত বুলেট ট্রেনে বসে আছি। তার আরও একটা মেন কারণ হলো, ট্রেনটা যে চালু হলো সেটাই তো বুঝতে পারিনি আমরা কেউ। কোনো জার্কিং নেই, কোনো আওয়াজ নেই, শুধু বাইরের জানলার চলমান বদলে যাওয়া দৃশ্যপটই জানান দিচ্ছে আমাদের এই ছুটে চলা। হাওয়ার সাথে কথা বলতে বলতে প্রায় 350 কিলোমিটার বেগে ছুটে চলেছি আমরা। একের পর এক সব নাম না জানা স্টেশন, শহর, বসতি, গ্রাম, খাল, বিল, নদী, নালা সব পেরিয়ে যাচ্ছি চোখের পলকে। চলো এবার তোমরা বাইরের দৃশ্যে কনসেন্ট্রেট করো, শুধু কান দুটো আমার কথায় রেখো, কেমন? আমাদের স্মাইলস ফর মাইলসের এই যে চার্মিং চায়না গ্রুপ ট্যুর, এখানে আমাদের প্রত্যেকের মাথা পিছু খরচা হয়েছে 1,95,000 টাকার মতো। যে সময় ট্যুরটা হচ্ছে সেই সময় ডলারের প্রাইস কত আছে তার উপর কিন্তু এই প্যাকেজ কস্টটা ভ্যারি করে। পার্সোনাল এক্সপেন্স অবশ্যই আলাদা। এই প্যাকেজে কলকাতা টু কলকাতা যাবতীয় খরচ, ভিসা, ইন্স্যুরেন্স, ফ্লাইট টিকিটস সব ইনক্লুডেড। কোনো হিডেন কস্ট নেই কিন্তু। তাছাড়া এই যে এজেন্সি স্মাইলস ফর মাইলস, যাদের সাথে আমাদের এই চার্মিং চায়না সফর, এরা অত্যন্ত সুনাম ও সফলতার সাথে বিদেশ সফর করিয়ে আসছে, ভীষণ আন্তরিকতার সাথে। বেসিক্যালি যা বুঝছি, কলকাতা এয়ারপোর্টে ওরা হাত ধরে আবার ট্রিপ শেষে ঘরের ছেলেকে কলকাতা বিমানবন্দরে নামিয়ে তবে ছুটি নেবে। তো তোমরা যারা বিদেশ সফরের জন্য একটা ভরসাযোগ্য ট্রাভেল এজেন্সি খুঁজছো, একদম যোগাযোগ করতে পারো।
স্মাইলস পার মাইলসের কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে স্ক্রিনে আর ভিডিও ক্যাপশনে। তো বলো, কেমন লাগছে তোমাদের এই বুলেট ট্রেনের সফর? ল্যান্ডস্কেপের সাথে সাথে আকাশের মুডটাও কেমন বদলে গেছে দেখেছো? যাই হোক, চলো এবার একটু আমাদের ট্রেনের টয়লেটটা কেমন দেখে আসি। আমাদের বন্দে ভারতেরই মতো একদম, তাই না? তবে এই বেসিন সেকশনটা কিন্তু ফাটাফাটি, আর পাশেই রয়েছে এই লাগেজ র্যাক। সময় যত এগোচ্ছে মেঘেদের ভ্রুকুটি ততই বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে আমাদের ভূতের গল্প। আহা, দূরের আকাশে বৃষ্টির বার্তা, আর তার আসার অপেক্ষায় যেন দাঁড়িয়ে ওই পাহাড়গুলো। অপেক্ষায় আমিও। প্রায় 350 কিলোমিটার গতিতে ছুটতে ছুটতে বৃষ্টি দেখতে কেমন লাগে জানতে হবে না? অবশেষে বাড়িধারারা এলো। আমার গোটা জানলা জুড়ে কিভাবে ছুটে বেড়াচ্ছে দেখো। বৃষ্টির এই প্রাণ ভরা অস্তিত্বে কেমন আরো উজ্জীবিত হয়ে উঠেছে সবুজেরা, দেখেছো? ঘড়ি বলছে 1:25। আমরা বেজিং এর স্টেশন ছুঁলাম। চলো এবার বাইরে যাওয়া যাক। আমাদের গাইড অলরেডি স্টেশনের বাইরে আমাদের জন্য অপেক্ষারত। After that, we're going to Agabak show, and then we'll have dinner and back to the hotel. It is okay? Okay. Let's go for the next lap. ঘড়ি বলছে 2:40। আমরা নেমে গেছি বেজিং এ। এখান থেকে সোজা যাব লাঞ্চ করতে, তারপর রয়েছে একটা অ্যাক্রোব্যাটিক শো। সব শেষে ডিনার করে তারপর হোটেলে চেক ইন। তো আপাতত নেক্সট এই কটা প্ল্যান। বেজিং এ 3 দিন থাকবো। 10 মিনিট আগে অবধিও এখানে বৃষ্টি হচ্ছিল, নামলাম এখন রোদ। তো দেখা যাক, ওয়েদার তো কখনো বিট্রে করেনি এখনো আমায়। এবার বেজিং বা চায়নার ওয়েদার সাথ দেয় কিনা। ওই যে আমাদের বাসও হাজির, চলো উঠে পড়া যাক। Yes, my Chinese name is Wong Li Li. Wong is my family name, W-E-N-G. আমাদের গাইড বেচারি একটু ঘাবড়ে রয়েছে, কারণ ড্রাইভারের সাথে মিসকমিউনিকেশন হওয়ায় আমাদের একটু বেশি হাঁটতে হয়েছে, আর ওকে একটু বকুনিও খেতে হয়েছে তার জন্য। So now we are going to Beijing Peking Roaster restaurant. It is a typical food and famous food in Beijing. কিন্তু লিলিও কম চালাক নয়, জানে ভারতীয়দের খাইয়ে যে খুশি করা যায় সেটার অন্য কিছুতে নয়। তাই এবার লাঞ্চের পালা। ঘড়ি বলছে 3:44। আমরা এবার ঢুকবো লাঞ্চ করতে। রোস্ট ডাক দয়ালি বলে রেস্টুরেন্টের নাম। বেসিক্যালি খিদে তো পেয়েছে প্রচন্ড, আর এক্সাইটমেন্টও আছে বেজিং এর চাইনিজ কেমন হয় সেটা দেখার জন্য। ফার্স্ট ইমপ্রেশনে তো রেস্তোরাঁটাকে বেশ ভালোই লাগছে। আমাদের জন্য 3টে টেবিল বরাদ্দ, 2টো ননভেজ আর একটা ভেজ। মেনুতে ডাকের 3 রকম পদ, ডিমের অমলেট, চাইনিজ মোমো, তরমুজ, স্কুইড, আরো 2-3টে নাম না জানা পদ, চিকেন স্টু, চিংড়ি ভাপা, কুম্পাও চিকেন, স্টিকি রাইস এবং আরো অনেক অনেক কিছু ছিল। বেশ ভালো খেলাম। ওই যে বললাম না, খাওয়া দাওয়া ঠিক হলেই মন মেজাজ সব ফুরফুরে লাগে। তো সেই ফুরফুরে মন নিয়ে ঝলমলে বেজিং শহরকে দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি অ্যাক্রোব্যাটিক শো দেখতে। বিকেল 5:30 থেকে আমাদের শো টাইমিং। ঘড়ি বলছে 5টা। চলে এসেছি এখানকার অ্যাক্রোব্যাটিক সেন্টারে। অ্যাক্রোব্যাটিক শো আছে আজকে 5:30 থেকে আমাদের শো স্টার্ট, মানে এখনো আধ ঘন্টা হাতে আছে। তো অধীর হয়ে অপেক্ষা ছাড়া আর কি বা করণীয়। আমি শুধু দেখছি কত আলাদা আলাদা দেশের মানুষ এখানে জড়ো হয়েছে এই শোটা দেখবে বলে।
ঘড়ি বলছে 5:25। টিকিট চেক করিয়ে হলে প্রবেশ করলাম আমরা। পাঁচটা 45-এ শুরু হলো শো। শুরুতে দেরিতে কেন শুরু হচ্ছে সেটা নিয়ে একটা অসন্তোষের গুঞ্জন শোনা গেলেও শো শুরু হতে সব স্তব্ধ, একদম পিন ড্রপ সাইলেন্স বলতে যা বোঝায়। আমি তো মুগ্ধ হয়ে শুধু পিছনের জায়ান্ট স্ক্রিনের সাথেই অ্যাক্রোবেটিক পারফর্মারদের পারফরমেন্স সিকোয়েন্সের সিঙ্ক্রোনাইজেশনটা দেখছি আর শিহরিত হচ্ছি। সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে তো কোনো কথাই হবে না, টান টান একটা মুভি দেখছি যেন। কপিরাইট ইস্যুর জন্য লাইভ মিউজিকটা শোনাতে পাচ্ছি না, তবে এটুকু বলতে পারি এরকম ওভারঅল এক্সপিরিয়েন্স আমার আগে হয়নি। তাই তোমরা চায়নাতে এলে অবশ্যই এই শোটা মিস করো না কিন্তু। আজকের দিনের সবচেয়ে রিস্কি ইভেন্ট বোধহয় এটাই। এক এক করে 12টা চেয়ার সাজিয়ে এখন যে উচ্চতায় ছেলেটি দাঁড়িয়ে আছে সেটা খুব কম করে হলেও 30 ফুট তো হবেই। বিস্ময়ে উৎকণ্ঠায় গোটা গ্যালারিতে গুঞ্জন উঠেছে, কিন্তু ছেলেটি নির্বিকার। বিশ্বাস করো, 1 সেকেন্ডের জন্য হার্টটা মুখে চলে আসবে মনে হচ্ছিল। হো, শান্তি। যাই হোক, হাততালিতে ফেটে পড়েছে গোটা হল। এবার পরের পারফরমেন্স। তোমরা শুধু মাঝের মেয়েটিকে খেয়াল করো, ওর কোর স্ট্রেংথ কতটা সেটা ভাবার চেষ্টা করো। এবার শুরু হলো দড়ির উপর ব্যালেন্সের খেলা। এই পার্টটা আমার কাছে সব থেকে দৃষ্টি সুখের পারফরমেন্স। কি ডান্স মুভস, কি জিমন্যাস্টিক্স, কি ব্যাকগ্রাউন্ডের আর্ট এফেক্টস, যেটাই বলবো কম পড়বে। তোমরাই দেখো। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝলাম এই পারফরমেন্সটা আমরা তো আমাদের সার্কাসেও দেখেছি। একটা সাইকেলে কতজন একের পর এক উঠছে দেখেছো? ইনফ্যাক্ট এই খেলাটাও আমাদের অত্যন্ত পরিচিত চেনা খেলা, কিন্তু এরকম লেজার লাইটের ইমপ্লিমেন্টেশন এর আগে কোনোদিন দেখিনি। জাস্ট নেক্সট লেভেল লাগছে সবকিছু। ওই যে প্রথম বাইক এলো, এটা আমি প্রথম দেখেছিলাম আমাদের ওখানকার গান মেলায়। সম্ভবত এটাকে মরণকূপ বলে। এক এক করে বাইকের সংখ্যা বাড়তে লাগলো। 1টা, 2টো, 3টে, 4টে বাইক হওয়ার পর যখন ভাবছি এটাই শেষ, আমাদের সবাইকে অবাক করে আরো একজন এলো। ভীষণ ভীষণ উপভোগ করছি, বিশ্বাস করো। বাবার সাথে প্রথমবার যখন সার্কাস দেখতে গেছিলাম সেই দিনটার কথা মনে পড়ছে।
ফাইনালি খেলা শেষ। এবার এক এক করে সব পারফর্মাররা অডিয়েন্সের অভিবাদন পূরণের জন্য স্টেজের সামনে এগিয়ে আসছে। নিশ্চয়ই দর্শকদের করতালির শব্দ আর বাঁধ ভাঙা উচ্ছ্বাস শুনতে পাচ্ছ। নিশ্চয়ই বুঝতে পারছো তাদের কতটা ভালো লেগেছে। ঘড়ি বলছে 7:10। একটা অপূর্ব প্রশান্তি মনে নিয়ে আমরা চলেছি ডিনারের উদ্দেশ্যে। একটা ছোট্ট জিনিস শেয়ার করি। আজকে আমরা যখন নামলাম বেজিংয়ে, তো আমাদের যে গাইড লিলি ও আমাদের নিতে এসেছিল। এবার ড্রাইভার আর ওর একটা মিসকমিউনিকেশন হয়, আমাদের একটু বেশি হাঁটতে হয়। সেখানে স্বাভাবিকভাবেই অনেকেই বয়স্করা আছে, তারা একটু রেগে যায় এবং একটু চিৎকার চেঁচামেচি হয়। তো সেইটাকে কম্পেনসেট করার জন্য ও আমাদের সাথে একদিনই আছে, কালকে আবার গাইড চেঞ্জ হচ্ছে। কম্পেনসেট করার জন্য প্রত্যেকের জন্য এরকম আইস টি নিয়ে এসছে, জাস্ট টু সে সরি। মানে এটা ওর তরফের অ্যাপোলজি ল্যাঙ্গুয়েজ। কিছু বলার নেই, খারাপ লাগছে, বাট ও নিজের তরফ থেকে এটা করলো। এটা ভীষণ ভালো একটা জেস্টার। আমরা কিছুই দিতে পারিনি, তো আমাদের শিক্ষা দিয়ে গেল, একটা বিরাট শিক্ষা। কেউ ইচ্ছে করে খারাপ করতে চায় না, কেউ করে না। উফ, তোমরা অস্তর আগের আকাশের রংটা দেখছো? মনে হচ্ছে না দূরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে? আহা। আচ্ছা, একটা প্ল্যান চেঞ্জ হয়েছে। আজ আর রেস্তোরাঁয় যাচ্ছি না আমরা কেউ ডিনারের জন্য। সবাই খুব টায়ার্ড, তাই আগে হোটেলে চেক ইন করতে চাইছে। শুভম আর লিলি তাই আজকে ডিনারটাকে প্যাক করিয়ে নিচ্ছে। ঘড়ি বলছে 8:02। আমরা চলে এসেছি আমাদের আজকের হোটেল মেট্রো লিডো পার্ক। বাইরে থেকে তো ফাটাফাটি লাগছে, চলো দেখা যাক ভেতরটা ঠিক কেমন। না, ভেতরটাও দারুণ। ইন হাউস শপস, স্যালন সব রয়েছে। আমাদের ট্যুর ম্যানেজার ওদিকে চেক ইন ফর্মালিটিস সারছে। রুম নাম্বার 4416। রুম নাম্বার 4416। এইটা হচ্ছে আমাদের আজকের বেজিং এর আস্তানা বলা যায়। ঢুকি, এখানে একটা সিঙ্গেল খাট, এখানে একটা সিঙ্গেল খাট, এদিকে একটা ভিউ উইন্ডো দেখতে পাচ্ছি, দুটো গদিতে পাচ্ছি, এর মাঝখানে একটা টেবিল। এটা ওয়ার্কিং ডেস্ক, এটা আমার খুব কাজে লাগবে। আয়না রয়েছে, এদিকে টিভি রয়েছে, এখানে একটা ছোট্ট সোফা টাইপের রয়েছে, একজন বসতে পারবে। আচ্ছা, এখানে নিচে ছোট্ট মিনি ফ্রিজার রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া, দুটো জলের বোতল, চা, কফি স্যাশে, দুটো কাপ, প্লেট। এদিকে এটা হচ্ছে লকার, এটা ভালো জিনিস। এদিকে ইস্ত্রি করার বোর্ড, ছাতা রয়েছে, ইস্ত্রি রয়েছে, এদিকে টর্চ সম্ভবত এটা। আর এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন কামোড রয়েছে, গিজার তো রয়েইছে, এদিকে বাথটাবও রয়েছে, হ্যান্ড শাওয়ার দেখতে পাচ্ছি, আর একটা বিরাট আয়না, এদিকে বেসিন সেকশন। ওভারঅল বেশ ভালো, বেশ ভালো। আমার তো খুবই পছন্দ হয়েছে, খুবই কোজি রুমস এবং সমস্ত আধুনিক অ্যামিনিটিস তো রয়েইছে। ভীষণ ভালো মানের হোটেল, সেটা হোটেল দেখেই আশা করি বুঝতে পারছো। এরপর একটু ফ্রেশ হয়ে বসলাম ডিনার সারতে। প্যাকড মেনুতে রয়েছে সাদা ভাত, ডাল, মিক্সড সবজি আর চিকেন। এখনো পর্যন্ত চীনে খাওয়া সেরা ইন্ডিয়ান খাবার।
ঘড়ি বলছে 7:30। চলো ব্রেকফাস্ট সেরে বেরোতে হবে এবার। ডাইনিং এ এসে তো অবাক হওয়ার জোগাড়, ব্রেকফাস্টে এত অপশন। কোয়ালিটির দিক থেকেও এখানকার ব্রেকফাস্ট আমার সেরা লাগলো। সুপ্রভাত বেজিং থেকে। চায়নায় আজ আমাদের 5ম দিন, একটা রোদ ঝলমলের সকাল বেজিংয়ের। আজকে আমাদের বেসিক্যালি একটা লেজার ডে, খুব বেশি কিছু ঘোরার নেই। শিশাশাই লেক যাব, আর এখানে একটা মার্কেট আছে, বার্গেন মার্কেট, যেখানে অনেক কিছু পাওয়া যায়, বার্গেন করতে হয়, সেখানে যাব। সবার ইচ্ছে সেখানে একবার ঢু মারার। তো এই ছাড়া আর সেরকম কিছু নেই। 10:30, তাই আমরা ধীরে সুস্থে বেরোচ্ছি। কাল থেকে খুব হেক্টিক শিডিউল শুরু হবে, তো যা যা হবে সব তো দেখাবই। ওভারঅল বেজিংয়ের ভাইব এখনো পর্যন্ত ফাটাফাটি লাগছে। আর বেজিং বলতে আমার যেটা প্রথম মনে পড়ে সেটা হচ্ছে অলিম্পিক। যখন এখানে প্রথম অলিম্পিক হয়েছিল চায়নায়, সেই অলিম্পিকের থেকেই বেজিং নামটা মাথার মধ্যে ঢুকে আছে। আর আজ আমি সেখানেই দাঁড়িয়ে আছি, ভাবলে বেশ একটা রোমাঞ্চ হচ্ছে। তো চলো যাওয়া যাক, ধীরে সুস্থে বেরোনো যাক। সবাই রেডি হচ্ছে, কেউ কেউ ব্রেকফাস্ট খাচ্ছে, এরপর বাস আসবে, বেরিয়ে পড়বো। শুরু হলো আমাদের বেজিং এর আজকের শহর পরিক্রমা। ভালো কথা, গতকালের গাইড লিলিকে বদলানো হয়েছে এসপিএম এর তরফে। And I will introduce myself. Chinese people we only have Chinese name. Chinese name. So my Chinese name, Rang Wenjuan. সরি, Rang Wenjuan. যথারীতি আবারও বোধগম্য হলো না। এখানকার প্রত্যেকটা গাইডেরই একটা চাইনিজ নাম হয় আর একটা পোশাকি নাম হয়। তো ওর পোশাকি নাম এভলিন, যেটা ও নিজে চুজ করেছে। আমাদের নতুন গাইড এভলিন যা বলছে তাতে ক্লাস 9 অবধি এখানে কিন্তু কম্পালসারি পড়াশোনা, সেটা সরকার প্রোভাইড করে পুরো খরচা। 10 থেকে 12 এবং ইউনিভার্সিটি সেটা মানে বাবা মাকে ক্যারি ফরওয়ার্ড করতে হয়, টানতে হয়। আর যেটা বললো সেটা হচ্ছে কলেজে ওরা সকাল 6টায় যায়, রাত 10টায় বাড়ি ফেরে, মানে 14 ঘন্টা প্রায়, তারও বেশি আই গেস। এই টাইমটা কিন্তু পুরোটাই ওদের কলেজে কাটাতে হয়, ওটা দিনে, মানে এটা কম্পালসারি ওদের করতেই হয় এতটা সময়। আরেকটা জিনিস যেটা আমি একটু বুঝতে ভুল করেছিলাম সেটা হচ্ছে, আমরা যখন এদের বাংলাদেশ বা ইন্ডিয়া সম্পর্কে জিজ্ঞেস করছি ওরা বলতে পারছিল না, তার কারণ ওরা অন্য নামে চেনে আমাদের। ওরা আমাদের দেশের নাম চাইনিজ ভাষায় চেনে, যেমন ইন্ডিয়াকে ওরা ইন্দু বলে চেনে, ইন্দু। বাংলাদেশের নাম আলাদা। তো আমি আগের দিন বলেছিলাম জিওগ্রাফিক্যালি এদের নলেজ একটু কম, সেটা কিন্তু নয়, মানে ওরা বুঝতে ভুল করছে। এখানে একটা কমিউনিকেশনের সমস্যা হয়, প্রচণ্ডই সমস্যা হয়, যেহেতু চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং অ্যাকসেন্ট একদম আলাদা। তো এটা ইন্টারেস্টিং লাগলো। আমরা এখন যাচ্ছি হুটং এলাকায়, শিশাহাই লেক যেখানে আছে। আর এই জার্নিটা আরো ভালো হচ্ছে আমাদের গাইড এভলিনের জন্য। ওর নলেজ, ইংলিশ অ্যাকসেন্ট, কনফিডেন্স সবই ভীষণ ভীষণ ভালো। অলিম্পিকে কেন স্ট্রং সেটা বলছে। 5-6 বছর বয়স যখন হয় বাচ্চাদের, তখন এদের স্কাউটিং হয়, মানে গোটা চায়না জুড়ে এদের স্কাউটিং হয়। সেখানে কারা কোন ডিপার্টমেন্টে ভালো বা কার কোন অ্যাসপেক্টসটা ভালো, কার প্রসপেক্ট আছে, সেগুলোকে চুজ করা হয় তাদেরকে, এবং তাদের পুরো খরচা সরকার বহন করে। এবং তাদের পুরো সেপারেট একটা ইউনিভার্সিটি হয়, সেপারেট তাদের পুরো ট্রেনিং সেশনটা সম্পূর্ণ আলাদা হয়, স্টাডি সিস্টেমটাই আলাদা হয়। দারুণ। চীন সম্পর্কে অনেক কিছু জানতে জানতে আমরা চলে এলাম আমাদের গন্তব্য হুটং এলাকায়। বেজিংয়ের হুটং মূলত কয়েকশো বছরের পুরনো কিছু সরু গলি। এর ইতিহাস শুরু মঙ্গল সম্রাট কুবলাই খানের সময় থেকে, প্রায় 800 বছর আগে। তোমরা তৈরি হও, কারণ আমাদের বেশ কিছুটা হাঁটতে হবে। সব রেন্টাল সিস্টেম আর কি। হ্যালো। মঙ্গোলিয়ান ভাষায় হুটং মানে কুয়ো। সে আমলে জলের উৎসকে কেন্দ্র করেই এই গলিয়ার বসতিগুলো গড়ে উঠেছিল। ছবিতে যেমন দেখছো, ওই যে ওটা হলো বেল টাওয়ার, আর এইটা হলো ড্রাম টাওয়ার। এখন এই যে হুটংকে দেখছো, এই যে এত দোকানপাট, স্টলস, এই পার্টটা বাইরের পার্ট।
আমরা ভেতরে যাব, আরো সিসাহাই লেকও দেখব। তাও গল্পটা শুনে রাখো, যে সময়ের গল্প সেই সময় রাজপ্রাসাদের কতটা কাছে কার গলি হবে তা দিয়ে সামাজিক মর্যাদা বোঝা যেত। কাছের চওড়া গলিগুলোতে থাকতেন ধনীরা, আর দূরের সরু আঁকাবাঁকা গলিতে সাধারণ ব্যবসায়ী ও কারিগরেরা। এই যে ইভলিন যে নকশাটা দিয়ে বোঝাচ্ছে, এরকমই ছিল সবটা। এই গলিগুলোর মূল বৈশিষ্ট্য হলো দুপাশের বাড়িগুলো, যেগুলোকে বলা হয় সিহেইওয়ান। এগুলো চারকোনা উঠোনওয়ালা বাড়ি। বাইরে থেকে দেখলে শুধু ধূসর রঙের ইটের দেওয়াল আর বড় কাঠের দরজা চোখে পড়ে, ভেতরে কিচ্ছু দেখা যায় না। কিন্তু দরজা খুলে ঢুকলেই দেখা যায় মাঝখানে একটা খোলা উঠোন আর তাকে ঘিরে চারটে ঘর। আজ সে রাজাও নেই, রাজপাটও নেই। হুটং অনেক বদলে গেছে। কিছু গলিতে এখন আধুনিক ক্যাফে, দোকান আর আর্ট গ্যালারি হয়েছে। রোজ অনেক অনেক পর্যটক এখানে ভিড় করতে আসে, ঠিক যেমন আমরা করছি। মোট কথা, বেইজিং শহরের আধুনিক রূপের পাশে এই গলিগুলো আসলে তার পুরনো ইতিহাস আর সাধারণ জীবনযাত্রাকে ধরে রেখেছে। চলো এবার আমরা সিসাহাই লেকের থেকে একটু ঘুরে আসি। দারুণ একটা ঠান্ডা জলো হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে আমাদের, খুব খুব ভালো। ফার্স্ট ইমপ্রেশন, দোকানপাটে জমজমাট, পুরো দস্তুর একটা টুরিস্ট প্লেস এই সিসাহাই লেক। তবে এই লেকটাকে দেখে অনেকটা আমাদের ঢাকুরিয়া লেকের মতো মনে হচ্ছে না? আবার কিছুটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের টাচও আছে। আর হ্যাঁ, আবহাওয়াটাও কিন্তু ফাটাফাটি হয়ে আছে। রোদ একেবারে নেই, আর লেকের জলো হাওয়ারা এসে অনবরত ঝাপটা মেরে যাচ্ছে। এই যে রিক্সাগুলোকে দেখছো, এগুলোকে বলে হুটং রিক্সা। ওয়েদারটা অপূর্ব হয়ে আছে, কনস্ট্যান্ট হাওয়া হচ্ছে, লেকের জলো হাওয়া এসে গায়ে লাগছে, দারুণ। এই লেকের ইতিহাস প্রায় 700-800 বছর পুরনো, সেই ইউয়ান রাজবংশের আমলের। তখন বেইজিংকে যখন নতুন করে রাজধানী হিসেবে গড়ে তোলা হচ্ছে, সেই সময় সিসাহাই লেক ছিল চীনের বিখ্যাত গ্র্যান্ড ক্যানেলের একদম শেষ প্রান্ত। অর্থাৎ দেশের দক্ষিণ প্রান্ত থেকে চাল, সিল্ক এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র বোঝাই করে যত বড় বড় বাণিজ্যিক নৌকা আসতো, তাদের শেষ স্টেশন ছিল এই লেক। স্বাভাবিকভাবেই এই জলপথকে কেন্দ্র করেই পুরো বেইজিংয়ের ব্যবসা বাণিজ্য আর বাজার গড়ে ওঠে। চারপাশটা তখন সারাক্ষণ জমজমাট থাকতো। যেহেতু জলপথে প্রচুর ব্যবসায়ী ও সাধারণ মানুষের আনাগোনা ছিল, তাই তাদের পুজো আর্চার জন্য এই লেকের চারপাশে একে একে 10টি বড় বৌদ্ধ ও তাওবাদী মন্দির তৈরি করা হয়। চীনা ভাষায় শি মানে 10 আর চা মানে মন্দির। সেই থেকেই এই হ্রদের নাম হয় সিচাহাই বা 10 মন্দিরের হ্রদ। এই লেককে ঘিরে আরো একটা দারুণ ঐতিহাসিক গল্প আছে। চলো আর একটু হাঁটতে হাঁটতে বলি সেগুলো। সিসাহাই লেকের পাশে একজন এই ফ্রিজ ম্যাগনেটগুলো বিক্রি করছিলেন। ওনাকে দেখে মনে হলো ওনার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তো আমি জিজ্ঞেস করলাম এবং অবাক হলাম। আমরা যেগুলো কুমিংয়ে 25 ইউয়ান করে কিনছিলাম, মানে যেগুলো আমার খুব পছন্দ হয়েছিল 25 ইউয়ান বলে নিতে পারিনি, এখানে মাত্র 5 ইউয়ান। তো তোমরা এখানে এসে নিতে পারো সিসাহাই লেক। এছাড়া এখানে বোটিং এর অপশনও আছে। সময় হাতে থাকলে অবশ্যই করো, সারা জীবনের মতো একটা ভালো স্মৃতি হয়ে থাকবে। যাই হোক, চলো বাকি গল্পটা এবার শোনো। এই লেকের চারপাশের পরিবেশ এতটাই সুন্দর আর শান্ত ছিল যে রাজ পরিবারের সদস্য আর বড় বড় মন্ত্রীরা এখানে নিজেদের প্রাসাদ বানাতে শুরু করেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো প্রিন্স গং এর প্রাসাদ, যা এই লেকের ঠিক পাশেই অবস্থিত। এই প্রাসাদের মালিক ছিলেন হেসেন নামের এক অত্যন্ত প্রভাবশালী কিন্তু দুর্নীতিগ্রস্ত মন্ত্রী। কথিত যে হেসেন সম্রাটকে আড়ালে রেখে নিজের প্রাসাদে সম্রাটের চেয়েও বড় এবং বিলাসবহুল সব গোপন ঘর ও বাগান বানিয়েছিলেন। পরবর্তীতে যখন তার এই বিপুল সম্পত্তি আর দুর্নীতির কথা ফাঁস হয়, তখন দেখা যায় তার প্রাসাদের গোপন কুঠুরিতে যে পরিমাণ সোনাদানা আর ধন সম্পদ লুকানো, তা তৎকালীন পুরনো চীনা সাম্রাজ্যের কয়েক বছরের রাজস্বের চেয়েও বেশি ছিল। মানে এখানেও সেই আমাদের মতোই হাল আর কি। যাই হোক, লেক পরিক্রমা ডান। চলো, খুব খিদে পেয়েছে। লেকের পাশেই এক চাইনিজ রেস্তোরাঁতে আমাদের আজকের লাঞ্চের প্ল্যান করা হয়েছে, ইউথ স্টার শেফ। ইন্টেরিয়ার দেখে তো বেশ হাইফাই রেস্তোরাঁ মনে হচ্ছে। এখানেও আমাদের জন্য 3টি টেবিল বরাদ্দ, 2টো ননভেজ, একটা ভেজ। ননভেজে অনেক আইটেম ছিল, যেমন স্টিকি রাইস, আলুর একটা আইটেম, ডাক আর চিকেনের অনেকগুলো আইটেম,
ফিশের আইটেম, মোট কথা আবারও ফাটাফাটি একটা চাইনিজ খেলাম। পেটের জোর রিস্টোর করে আর মনকে ফুরফুরে করে আবার ব্যাক টু পথ। এখন বাজে 2:30। আমরা আপাতত একটু হাঁটতে যাচ্ছি, কোথায় সেটা তো গেলেই দেখতে পাবে। 2:48 আমরা চলে এসেছি ওয়াং ফুজিং স্ট্রিট। এটা ব্র্যান্ডেড মার্কেট, এখানে সব বড় বড় ব্র্যান্ডরা বসে আছে। তো চলো যাওয়া যাক। বিরাট লম্বা একটা রাস্তা, যেখানে কোনো গাড়ি ঘোড়া ঢোকে না, পুরোটাই হেঁটে ঘুরতে হবে আমাদের। কি নামটা বললাম মনে আছে তো? ওয়াং ফুজিং স্ট্রিট। পুরোটাই প্রায় ওয়াকিং স্ট্রিট, কোনো গাড়ি ঘোড়া ঢোকা অ্যালাউড নয় কিন্তু। এই হলো ওয়াং ফুজিং অ্যাভিনিউ। একটু এগোতেই বাঁ দিকে চোখে পড়লো এই ক্যাথলিক চার্চটি, নাম সেন্ট জোসেফ চার্চ। যদিও স্থানীয় মানুষদের কাছে এটা দংতাং বা পূর্ব চার্চ নামে বেশি পরিচিত। মূলত উত্তর দক্ষিণে লম্বালম্বি চলে যাওয়া একটি বিশাল রাস্তা এই ওয়াং ফুজিং স্ট্রিট। পুরো রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 1.6 কিলোমিটার। তবে সাধারণ পর্যটক বা কেনাকাটা করার জন্য এই পুরো অংশটা ব্যবহার করা হয় না। এই রাস্তার মাঝখানে প্রায় 800 মিটারের মতো এলাকাকে সম্পূর্ণ পেডেস্ট্রিয়ান জোন বা পথচারীদের হাঁটার রাস্তা হিসেবে ঘোষণা করা হয়েছে। তোমরা যারা বেসিক্যালি ব্র্যান্ড ফ্রিক, মানে ব্র্যান্ডেড জিনিসপত্র প্রচন্ড পছন্দ করো, সেটা যে কোনো ভালো ব্র্যান্ড হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, ক্লোদিং ব্র্যান্ড হতে পারে, মোবাইল ব্র্যান্ড, কার ব্র্যান্ড বা জুতোর ব্র্যান্ড, সব তুমি পেয়ে যাবে একদম তোমার পায়ের নাগালে। ওই যে পায়ে হেঁটে যেতে হবে বললাম যে। ওভারঅল ভাইবটা এখানে যে কি ভালো। ব্র্যান্ডেড জিনিসপত্র এখান থেকে কেনার সামর্থ্য হয়তো আমার নেই, তবে এমনি ঘুরতেও ভীষণ ভালো লাগছে। চেনা ব্র্যান্ডগুলোর পাশাপাশি নাম না জানা কত নতুন ব্র্যান্ডকে যে দেখছি। আর এই যে স্ক্রিনটা, এটা এতটা পছন্দ হয়েছে না আমার। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এমন ভাবে রয়েছে যে অ্যাডগুলোকে পুরো 3D মনে হচ্ছে। ওই যে ওপারে ওটা অ্যাপল স্টোর, আর উল্টো দিকেই রয়েছে নাইকের শোরুম আর হুয়াওয়ে স্টোর। চলো একটু হুয়াওয়ের ভেতরে ঢু মারা যাক। চায়নার লিডিং মোবাইল ব্র্যান্ড তো বটেই, ধীরে ধীরে এখানকার গাড়ির মার্কেটকেও ক্যাপচার করতে শুরু করেছে এই হুয়াওয়ে। মূলত গাড়ি দেখবো বলেই এখানে ঢোকা। কি সব টেকনোলজি! হ্যাঁ, গাড়িগুলো দেখো, এখানে সবাই গাড়ির ভিতর বসতে পারে, বসে ছবি তুলতে পারে। এক একটা কালার, এক একটা গাড়ি, আহা। হুয়াওয়ে আর অ্যাপেল স্টোর মুখোমুখি, মানে রাস্তার এপারে হুয়াওয়ে, রাস্তার ওপরে অ্যাপেল। এই দুটো এখানকার টপমোস্ট দুটো ব্র্যান্ড, মানে মোবাইল ব্র্যান্ড যেগুলো বিক্রি হয়। 1 নম্বরে আছে হুয়াওয়ে, তারপরে অ্যাপেল। যারা টেক ফ্রিক, যারা আধুনিকতা পছন্দ করো, চায়না তোমাদের জন্য স্বর্গরাজ্য হতে চলেছে। চায়নায় যে কি কি লুকিয়ে আছে সেটা তোমরাও জানো না, আসলে ছিটকে যাবে। অপূর্ব অপূর্ব। শুভম, হ্যাঁ, তোমার কেমন লাগছে? তোমারও প্রথমবার চায়না? অসাধারণ। মানে কম্প্যারিজন যদি করতে চাও, চায়না কাকে কাকে বিট করতে পারে বলে মনে হয়, এবং ক্লোজ কম্পিটিটর কে কে? প্রথম কথা, কোনো কম্পারিজনই হয় না, টোটালি আধুনিকতার দিক থেকে বলছি, আনবিটেবল। চায়না আনবিটেবল তো। বিকজ রিসেন্টলি আমি ইউরোপ থেকে পুরো ঘুরে এলাম, 11টা দেশ আমি কভার করে জাস্ট ফিরেছি। তো চায়না ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড বলতে গেলে। তাহলে কি বুঝলে? চায়না কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে অনেক পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। তাই সুযোগ পেলে আমাদেরও পড়শি দেশের এই অগ্রগতি স্বচক্ষে দেখা উচিত, শেখা উচিত এবং পর্যালোচনা করা উচিত। Full product, even sunglass, umbrella, everything they have, and you can bargain there. So first they will give you a high price because they know you will bargain. If they just say 300, you will bargain 100. So normally they give you high price. They give you like 1,000 yuan or 1,500 yuan. They tell you. Then you can. বুঝতেই পারছো নিশ্চয়ই, এভলিন আমাদের বার্গেন করা শেখাচ্ছে।
বেচারি জানেও না বার্গেনে আমরা জন্মগত পিএইচডি। বেসিক্যালি আমরা এখন যাচ্ছি সিল্ক স্ট্রিট, এখানকার এক বিখ্যাত বার্গেন মার্কেট। তাই এভলিন একটু আমাদের ট্রেনিং দেওয়ার চেষ্টা করছে আর কি। বলছি করাচ্ছি না ভালোর জন্য। এভাবেই মজা খুনসুটি চলছে আমাদের। ইনিশিয়ালি ভেবেছিলাম রোড সাইড কোনো মার্কেট হবে, এই তো দেখছি পুরো দস্তুর একটা মল। এখানকার এই ফার্স্ট ফ্লোরটা এটা কিন্তু একটু এক্সপেন্সিভ। আমাদের যেতে হবে 4th, 5th ফ্লোর বা 6th ফ্লোর। এই 4th, 5th অ্যান্ড 6th এই তিনটে ফ্লোরই বার্গেন মার্কেট। souvenir shop. ব্যাগ, বেল্ট, ঘড়ি, এসবের জায়গা। এই যে স্লিং ব্যাগটা দেখছো, এটা কিন্তু 500 বলেছিল, আমি 90-এ নিয়েছি। ঠিকঠাক ঠিকঠাক ডিল। আমাদের যেটা সবচেয়ে ভালো লেগেছে এর কোয়ালিটি, টেক্সচার। এটা হচ্ছে 4th ফ্লোর, এখানে ইলেকট্রনিক গ্যাজেটসও আছে। মোট কথা যা বুঝলাম, এখানে এরা কোনো প্রোডাক্টের প্রাইস যদি 100 ইউয়ান বলে, ধরে নিও সেটার আসল প্রাইস ওই 30 থেকে 40 ইউয়ানের কাছাকাছি। এখন তোমরা যদি তার থেকেও কমে কিনতে পারো, গুড ফর ইউ। মার্কেট থেকে যখন বেরোলাম, আকাশে সূর্যদেব অস্তাচলের প্রস্তুতি নিচ্ছে। এমনিতেই তো এখানে সন্ধে অনেক দেরিতে হয়। এখন বাজে 7:30। আমরা যাচ্ছি ডিনার করতে একটা ইন্ডিয়ান রেস্তোরাঁয়। এভলিন বলল যেহেতু এখানকার সব থেকে ভালো রেস্তোরাঁ, তাই প্রচুর রাশ থাকে এবং সবাই 7:30টার দিকেই ঢোকে। তাই আমরা যদি 7টা নাগাদ যাই তাহলে টেবিলের জন্য ওয়েট করতে হবে না। তাই ওর গাইডেন্স মেনে সবাই তাড়াতাড়ি ডিনারের জন্য রাজি হলো। এই হলো আমাদের আজকের রেস্তোরাঁ, পোস্ট গেঞ্জেস এরা রেস্তোরাঁ। মেনুতে রয়েছে সাদা ভাত, জিরা রাইস, চানা, মিক্স ভেজ, হরিয়ালি চিকেন, আলু পকোড়া, সাম্বার জাতীয় কিছু, চিকেন কাবাব, ফিশ ফিঙ্গার, ডিমের কারি আর চিকেন কারি, শেষ পাতে আইসক্রিম, ওয়াটারমেলন আর পায়েস। খাওয়া দাওয়া যে ফাটাফাটি হয়েছে সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলতে হবে না। তাহলে বেজিং এর দ্বিতীয় দিনটাও বেশ কাটলো, কি বলো? ঘড়ি বলছে 8:10। আজকে খুব ইভেন্টফুল একটা দিন, বেজিং এর 3rd দিন। চলো যাওয়া যাক, চীনের প্রাচীর যাবো আজ। কি এক্সাইটেড তো? তবে সেই এক্সাইটমেন্ট দ্বিগুণ করে বলি, শুধু চীনের প্রাচীর না, আরো এক ইতিহাসকে ছুঁয়ে দেখবো আমরা। ঢুকবো নিষিদ্ধ শহরে, বা যার পোশাকি নাম ফরবিডেন সিটিতে। কি তার ইতিহাস জানবো সব। আপাতত এটুকু জেনে রাখো, গতকাল যে ওয়াংফুজিং স্ট্রিটে আমরা গেছিলাম তার খুব কাছেই এই ফরবিডেন সিটি, এবং সোমবার করে এই ফরবিডেন সিটি বন্ধ থাকে। আমরা এখন যাচ্ছি ফরবিডেন সিটির উদ্দেশ্যে। প্রায় 3 কিলোমিটারের একটা টোটাল হাঁটা। যাদের পায়ের সমস্যা তাদের জন্য হুইল চেয়ারও পাওয়া যায়। সেক্ষেত্রে বলছে 350 ইউয়ান পার হেড লাগে। আমাদের গাইড বলছে এখানে রোজ 80,000 টিকিট বিক্রি হয়, রোজ। ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেসেস ইন দ্য হোল ওয়ার্ল্ড পার ডে। কোনো প্যারেডে যাচ্ছি মনে হচ্ছে অনির্বাণদা। হ্যাঁ, আমাদের ওয়াকাথলন বা এই যেরকম হয় না ইভেন্টগুলো, কাতারে কাতারে লোক। এভলিন যখন বলেছিল সত্যি অতটা বিশ্বাস হয়নি। তাছাড়া এই দৃশ্য সচক্ষে না দেখলে বিশ্বাস করাটাও তো মুশকিল।
আমাদের গাইড ইভলিন আমাদের জন্য টিকিট কাটতে গেছে। এই ফরবিডেন সিটির টিকিটটাও কিন্তু আমাদের ট্যুর প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল। এই ফরবিডেন সিটিতে পাসপোর্টটাই টিকিট, এটাই স্ক্যান করে ওরা ভেতরে ঢুকতে দেবে। চলো এবার একটু ইতিহাসে ডুব দেওয়া যাক। ফরবিডেন সিটির ইতিহাস আর এর ভেতরের গল্পগুলো যেমন রোমাঞ্চকর তেমনই নিখুঁত পরিকল্পনায় মোড়া। ইভলিন আমাদের মিটিং পয়েন্ট কোনটা, কটার সময় কোথায় মিট করব, আর যেটা জোর দিয়ে বারবার বলছে সবাইকে যে সবাই যেন একসাথে থাকি, কারণ বিরাট বড় চত্বর, ভেতরটা অনেকটা গোলকধাঁধার মতো, তাই হারিয়ে যাওয়ার সম্ভাবনা এখানে প্রবল। Many tribes, different tattoo. So they use the pig, some tribe pig, some tribe snake, a fish, and a deer. বেসিক্যালি ইভলিন যা বলল, এই বিশাল প্রাসাদ তৈরির পেছনে ছিলেন মিং রাজবংশের সম্রাট ইয়ংলে। 1400 শতকের শুরুতে যখন এর কাজ শুরু হয় তখন প্রায় 10 লাখ শ্রমিকের টানা 15 বছরের পরিশ্রমে এটি গড়ে ওঠে। পুরো চত্বরটিতে ঘরের সংখ্যা নিয়ে একটা দারুণ মিথ আছে। বলা হয় এখানে মোট 9999টি ঘর আছে। চীনা বিশ্বাস অনুযায়ী স্বর্গের দেবতার প্রাসাদে নাকি 10,000টি ঘর থাকে, তাই চীনের সম্রাট নিজেকে স্বর্গের সন্তান মনে করলেও দেবতার চেয়ে সামান্য একটা ঘর কম রেখেছিলেন। তবে বাস্তব গণনার নিরিখে এই সংখ্যাটা 8,500-এর কাছাকাছি। 178 একর জুড়ে ছড়ানো এই দুর্গের মূল নকশাটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এর প্রধান রাজকীয় ভবনগুলো একদম উত্তর দক্ষিণ বরাবর সোজা লাইনে থাকে, যা চীনা দর্শনে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্থায়িত্বকে প্রতিকায়িত করত। বিরাট এলাকা, বিরাট এলাকা। দূরের যে স্থাপত্যগুলো সেগুলো ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে। যে টপ পয়েন্টটা সেটা সম্ভবত প্রায় 3 কিলোমিটার দূরে এখান থেকে, এবং পুরোটাই হেঁটে যেতে হবে। তো আপাতত আমরা ট্রেজার দেখতে যাচ্ছি। স্থাপত্যের দিক থেকেও আরও কিছু চমকপ্রদ ফ্যাক্টস রয়েছে। পুরো প্রাসাদের প্রধান দরবারে যে মেঝেগুলো আছে সেগুলোর নিচে 15 স্তরের ইট আড়াআড়িভাবে সাজিয়ে বসানো হয়েছিল। এর কারণ ছিল অত্যন্ত প্র্যাকটিক্যাল, যাতে কোনো শত্রু সুড়ঙ্গ খুঁড়ে মাটির নিচ দিয়ে প্রাসাদে ঢুকে সম্রাটকে আক্রমণ করতে না পারে। আরও একটা অদ্ভুত বিষয় হলো এই বিশাল কাঠের প্রাসাদে কোথাও কোনো চিমনি পাবে না। অগ্নিকাণ্ড এড়াতে পুরো প্রাসাদের নিচে মাটির তলা দিয়ে গরম হাওয়া চলাচলের সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল, যা শীতকালে পুরো ঘরগুলোকে গরম রাখত। আর আগুন লাগলে তা নেভানোর জন্য চত্বরের আনাচে কানাচে রাখা ছিল 300টিরও বেশি বিশাল বিশাল ব্রোঞ্জের জলের গামলা, যেগুলোর নিচে শীতকালে আগুন জ্বালিয়ে রাখা হতো যাতে জল জমে বরফ না হয়। আমরা এখন যেখানে ঢুকছি এটাকেই ফরবিডেন সিটির ট্রেজার বলা হয়। চোখ থাকুক স্ক্রিনে আর কান থাকুক আমার কথায়। তোমাদের আরও একটা অদ্ভুত ফ্যাক্টস বলি। এখানকার এই পুরো প্রাসাদের প্রধান ছাদগুলিতে কোনো পাখির মল বা বসার চিহ্ন দেখা যায় না। চীনা কারিগরেরা ছাদের ঢাল এবং টাইলসের মসৃণতা এমন জ্যামিতিক কোণে তৈরি করেছিলেন যাতে কোনো পাখি সেখানে পা রাখার জায়গা না পায়। এই রাজকীয় ক্যানভাসে 500 বছর ধরে 24 জন সম্রাট রাজত্ব করেছেন। আজ সেই সব রাজপরিবার না থাকলেও মিং আর কিং রাজবংশের ইতিহাস এখানে এই সব স্মারকের মধ্যে দিয়েই ফিসফিসিয়ে কথা বলে। ওভারঅল অনেকটা হাঁটা, যারা বয়স্ক তাদের জন্য কিন্তু চাপ হতে পারে। অলরেডি আমাদের গ্রুপের অনেকেই আসেনি এত দূর। একটা নেভার এন্ডিং জায়গা মনে হচ্ছে, একই জিনিসের রিপিটেশন আছে অনেক। একটা দরজা দিয়ে বেরোচ্ছি, আবার মনে হচ্ছে সেম জায়গায় চলে এলাম। তো অনেকটা গোলক ধাঁধার মতো ব্যাপার। এখানে একবার ঢুকলে যদি একা একা ঢোকো তাহলে হারিয়ে যাওয়ার চান্স কিন্তু বেশ। ঘড়ি বলছে 1:10। ফরবিডেন সিটির পার্ট শেষ করে আমরা এখন যাচ্ছি দ্য গ্রেট ওয়াল অফ চায়না দর্শনের উদ্দেশ্যে। ফরবিডেন সিটি থেকে দূরত্ব 80 কিলোমিটারের মতো, সময় লাগা উচিত প্রায় 2 ঘন্টা। এনিহাও আমাদের 4টের মধ্যে ঢুকতেই হবে, কারণ 6টায় বন্ধ হয়ে যায় গেট। ঘন্টা 2 হাতে সময় না নিয়ে গেলে কি আর হয় বলো। ওদিকে আবার লাঞ্চও বাকি আছে। তো দেখা যাক এবার কখন পৌঁছই। আবারও বলি, আমি তো আদ্যপ্রান্ত প্রকৃতি পাগল। সত্যি বলতে চায়নায় না এলে হয়তো বুঝতামও না যে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল মেনটেন্ড
শহরও আমার কতটা ভালো লাগতে পারে। ঘড়ি বলছে 2:30 আর আমরা পৌঁছে গেছি আমাদের লাঞ্চের ডেরায়। আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি, এখান থেকে চায়না ওয়াল আর মাত্র 13 মিনিট ড্রাইভ হবে। তার আগে এই জায়গাটা, এটা একটা জেট ফ্যাক্টরি বলছে, এখানেই লাঞ্চ হবে আমাদের, চাইনিজ লাঞ্চ দুপুরে। বেশ ভালো ব্যবস্থা, লাঞ্চে প্রচুর পদ, আর তাছাড়া এই প্রথম কোনো চাইনিজ রেস্তোরাঁয় দেখলাম বাফেটের মতো ব্যবস্থা। সব পর্ক নাকি? না না, এটা কি গো? টোফু। চিকেন, শ্রিম্প আর ডাকের যত আইটেম ছিল সব একসাথে নিয়ে বসে গেলাম, দারুণ খেলাম। পেট পুজো সেরে আবারও ব্যাক টু পথ, এবং এই চায়না সফরে আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট পথ হয়তো রোড টু দ্য গ্রেট ওয়াল অফ চায়না। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এক আশ্চর্যকে চাক্ষুষ দেখতে যাচ্ছি আমি। ছোটবেলার জিকে বইতে পড়া সেই চীনের প্রাচীর, যা নাকি এতটা চওড়া যে পাশাপাশি দুটো ঘোড়ার গাড়ি বা 4-5টা ঘোড়া আরামসে চলতে পারে। ভাবলেই কেমন উত্তেজনা অনুভব হচ্ছে না? ফাইনালি পৌঁছে গেলাম আমরা প্রাচীরের দোরগোড়ায়। তবে মেন প্রাচীরে চড়তে গেলে রোপওয়েতে চড়তে হবে বলছে। ওই যে সেই রোপওয়ে। এই মুহূর্তে দারুণ ওয়েদার, কি যে ভালো হাওয়া হচ্ছে। ওই যে এভলিনও টিকিট নিয়ে হাজির, চলো যাওয়া যাক। এখানে দুটো টিকিট লাগে, একটা কেবল কার টিকিট, একটা এন্ট্রান্স টিকিট। কেবল কার টিকিটটা কিন্তু বোথ ওয়েজ, মানে যাওয়া আসা মিলিয়ে একটা। ছেড়ে দিল রোপওয়ে। শেষবার রাজস্থানের রোপওয়েতে উঠেছি, তারপর সোজা এই চায়নার রোপওয়ে চীনের প্রাচীরে উঠবো বলে স্টেপ জাম্পটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে, বিশ্বাস করো। সামনে যে দৃশ্য দেখছি, এই দৃশ্য যেন আমার কত কালের চেনা। প্রচুর ভিড়। আজ রবিবার, অগণিত মানুষের ঢল নেমেছে। ঢাল এতটা বেশি যে উঠতে বেশ কষ্ট হচ্ছে। এই যে কতটা ঢাল। কোনো স্টেপ ছোট, কোনো স্টেপ বড়। চলো আমরা আরো একটু উপরে উঠি। অনেকটা চড়াই, অনেক বড় বড় স্টেপস।
够，我其实又叫查了130。到那儿要等了都着急了。不准来干哈？不准来干。你把你点不到的少这样，动人。教你的。生意说带点啊。বেশ কিছুক্ষণ হয়ে গেল চাইনিজ ওয়ালের উপরে দাঁড়িয়ে আর কি, একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, জানি না কি বলে ব্যাখ্যা দেবো এর। একদম ছোট্টবেলায় জিকে বইতে প্রথম পড়েছিলাম এই চাইনিজ ওয়ালের কথা, কখনো ভাবিনি সেই চীনের কাছে তার উপর দাঁড়িয়ে এইভাবে তোমাদের সাথে কথা বলবো। এর জন্য এক এবং একমাত্র দায়ী তোমরা, তোমাদের কাছে কৃতজ্ঞ যার পর নাই। এবং যে অনুভূতিটা হচ্ছে সেটাকে আমি ব্যক্ত করতে পারছি না, পারবও না। এটা ওয়ান সর্ট অফ অ্যাচিভমেন্ট লাইফের। ছোটবেলায় যে প্রাচীরের কথা বইয়ের পাতায় পড়েছি, পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম এক প্রাচীর, তার উপর দাঁড়িয়েছি। অনন্য অভিজ্ঞতা। প্রচুর মানুষ আস্তে আস্তে উঠছে এবং খুব স্টিভ সিঁড়ি, একটু কষ্টকর বয়স্কদের জন্য, কিন্তু তারাও আস্তে আস্তে উঠছে, ভালো লাগছে। ঘড়ি বলছে 4:50। এবারের মতো চায়নার প্রাচীরকে বিদায় জানিয়ে আমরা চললাম বার্ডস নেস্ট দেখতে। নেমেছি বার্ড নেস্ট দেখবো বলে একটা স্টেডিয়াম, পুরো পাখির বাসার মতো অপূর্ব সুন্দর। তোমরা যারা বেইজিং অলিম্পিক দেখেছো তারা নিশ্চয়ই দেখলেই চিনতে পারবে, মূলত ওই অলিম্পিকের জন্যই এই স্টেডিয়ামটা বানানো হয়েছিল। এই যে সামনে এই হলো সেই বার্ড নেস্ট। অলিম্পিকের জন্য এই স্টেডিয়ামটা বানানো হয়েছিল। আমরা অলিম্পিকের সময় বহুবার দেখেছি, যখন চায়নায় অলিম্পিক হয়েছিল কি অপূর্ব লাগতো, কি অপূর্ব লাইটিং ছিল। সেই স্টেডিয়ামটা এখন চোখের সামনে, একটা স্টেডিয়াম চত্বর, ওপেন স্টেডিয়াম চত্বর, খুব সুন্দর হাওয়া হচ্ছে, মেঘলা ওয়েদার, হাঁটতে দারুণ লাগছে এবং মানুষ আসছেন, ছবি তুলছেন। আমরা যে স্টেডিয়ামকে অলিম্পিকের সময় দেখেছিলাম সেই স্টেডিয়ামকেই দেখছি। স্টেডিয়ামটা দেখতে সুন্দর, নো ডাউট, কিন্তু আলাদা করে কিন্তু কিচ্ছু নেই এখানে। তো এটাই প্ল্যানিং, এটাই ট্যুরিজমকে প্রমোট করার ওয়ে, ওদের বুদ্ধিমত্তা। যাই হোক, আমি শুধু একটাই জিনিস বলতে চাই, আমাদের দেশেও তো কত ভালো ভালো স্টেডিয়াম আছে। যতদূর জানি ধর্মশালাতেও এরকম স্টেডিয়ামকে নিয়ে ট্যুরিজম আছে। আমি চাই ঠিক এভাবেই আমাদের ইডেন গার্ডেন্স যুব ভারতীকে নিয়েও কিছু হোক। জানি না সেটা পসিবল কিনা, তবে সেরকম যদি কোনো পরিকল্পনা ভবিষ্যতে হয় খুব আনন্দ পাবো। আপাতত আজকের মতো বেজিংয়ের দ্বিতীয় দিনের কর্মকাণ্ড শেষ। এখন সোজা যাচ্ছি সেই গত দিনের ডিনারের রেস্তোরাঁতে একটা ফাটাফাটি ডিনার সারতে। তাহলে আজ এই পর্যন্তই থাক। কেমন লাগলো আজকের বেজিংয়ের পর্ব এবং এই বেজিং শহরটাকে অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা চায়না সম্পর্কে জানতে চায় বা যাদের চায়না সম্পর্কে জানাতে চাও তাদের এই ভিডিওটা রেকমেন্ড করো। এখনো কিন্তু আরো একটা এক্সাইটিং পর্ব অপেক্ষা করছে এই চায়না সিরিজে। ভালো কথা, যারা আজ আমায় প্রথম দেখছো, এখনো সাবস্ক্রাইব করোনি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো। ভালো লাগলে তবেই, কিন্তু কোনো জোরাজোরি নেই। আমি প্রত্যেক সোমবার সকাল 9:30 এরকম দেশ বিদেশের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হই। তাহলে ওই কথাই রইলো, দেখা হচ্ছে আবার আগামী সোমবার মর্নিং টি এর সাথে। আজ আসি, মেক পিওন সাইনিং অফ।